আচ্ছা, সকল বন্ধুদেরকে এইরকম একটা বিকেলে সবাইকে স্বাগত এবং অত্যন্ত ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের ছবি অথই অরণ্য মুখোপাধ্যায়, অরণ্যদার প্রথম চলচ্চিত্র। আমি এখানে সৃজনশীল পরিচালক এবং অভিনেতা হিসেবে যুক্ত। এবং আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন যে আমরা 2016 সালে লিটল কারেকশন উই ক্যান ডু 5th মার্চ থেকে এই নাটকটা করা শুরু করি। রবীন্দ্র সদনের প্রথম অভিনয় হয়। তারপর থেকে 7 বছর সময় ধরে আমরা এই নাটকটি করে চলেছি কলকাতা শহরের বাইরে। নটধা নাট্য দলের প্রযোজনা, আপনারা সকলেই জানেন। নটধা কলকাতা নয়, হাওড়ার দল এবং অরণ্যদার নির্দেশনা। তো তারপরে আমরা ইতিমধ্যে অনেকবারই কথা বলতে এই কথা উঠে এসেছে, অরণ্যদা নিজেও বলবেন যে অথই চলচ্চিত্রটি কিভাবে সম্ভাবনা তৈরি হলো বা সেটা বাস্তবায়িত হলো, সেই কথাটা অরণ্যদাই অনেক ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা, এই বনগ্রহ চ্যাটার্জি, এই রোলটা আমাকে নাট্যমঞ্চে শুধু খ্যাতি দেয়নি, অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল, অনেকগুলো চিন্তা, অনেকগুলো স্কিল ক্রাফটের জায়গা খুলে দিয়েছিল। এবং আমি খুব উন্মুখ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথই চলচ্চিত্র হচ্ছে ফাইনালি। তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরো খাঁত, আরো অলিগলি, আরো নিখুঁতভাবে ছোটখাটো কি কি দিক খুঁজে বের করা যায়, সেই চেষ্টা আমি অবশ্যই করবো। কারণ আমার ধারণা আমাদের সকলের মতোই আমার জীবনেও এরকম কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি। আর এই ছবি আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। 14ই জুন আসবে, আমাদের টিজার বেরিয়েছে, গান বেরিয়েছে, আজকে এই ট্রেলার বেরোবে। বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন। আমাদের উদ্দেশ্য থাকবে, এই ছবি বানানো, যে যারা যারা অথই মঞ্চে দেখেছেন তারা তো অবশ্যই দেখতে চাইবেন যে তাদের এই প্রিয় প্রযোজনা বা তাদের এই আলোচনা করার মতো, চিন্তা করার মতো প্রযোজনা সিনেমার পর্দায় দেখতে কেমন লাগে। এবং তার সঙ্গে নতুন যারা দর্শক, নতুন বলতে চাইছি যারা প্রথমে মঞ্চে দেখেননি, যারা একেবারে প্রথমে সিনেমার পর্দাতেই এই গল্পটিকে দেখবেন, এই চরিত্রগুলিকে দেখবেন, তাদের কাছেও আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো 14 তারিখ থেকে আপনারা যদি হলে ভিড় জমান এবং এই ছবি দেখেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, আমাদের সকলের অত্যন্ত আনন্দ হবে এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাব আরো হৃদয়ের স্পর্শকারী কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাটকটা ওরা 7-8 বছর ধরে প্লে করছে। ওরা 48টা শো করেছে এখনো পর্যন্ত অথইয়ের, এবং খুবই জনপ্রিয় একটি নাটক এবং সফল একটি নাটক। মানে আমি দুবার দেখেছি, একবার বেহালা শরৎ সদনে আর একবার জ্ঞান মঞ্চে, আমি দুবারই দেখেছি। হাউসফুল ছিল এবং পারলে দর্শক প্রায় মানে মাটিতে বসে আর কি এই নাটকটা দেখে, এরকম একটা এক্সপিরিয়েন্স। তো আমি নটধার সাথে 2018 সাল থেকে মহাভারতের তো 13টা পর্ব, তার মধ্যে একটি পর্ব উদ্যোগ পর্ব নিয়ে একটা নাটক হয় নটধার। সরি, আমাকে একটু চেঁচিয়ে বলতে হচ্ছে, আশেপাশে অনেক আওয়াজ। দাঁড়াও, হ্যাঁ। তো 13টা পর্বের মধ্যে উদ্যোগ পর্ব নিয়ে আমরা একটা নাটক করি। তো আমি সেখানে দ্রৌপদী করি। তো লকডাউনের সময় যে তূর্ণাদীপ অভিনয় করতেন দেশজীবনার চরিত্রে, দিয়ামনার চরিত্রে, তো তিনি করবেন না বারণ করেন, কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের, ওটার একটা ট্রমা সবার। তো তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে ডেসডিমোনা? তো আমার খুবই ভয় লেগেছিল, কারণ আমি জানি না তোমাদের মধ্যে কে নাটকটা দেখেছো। এটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায়, নাচ করে, জীবনানন্দ দাশের কবিতা ওড়াচ্ছে, সব মিলিয়ে খুবই একটা প্রাণবন্ত চরিত্র। এবং সে আস্তে আস্তে যারা ওথালো নাটকটি আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি, এর আগে সিনেমা হয়েছে ওথালো নিয়ে, তো সেই তাদের জানে যে ডেসডিমোনার আস্তে আস্তে কি পরিণতি হয়। তো এটা পুরোটা একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয়, একটা খুবই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে। তো এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না। তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ। আর এতটা জনপ্রিয় ছিল, আমাকে তো দর্শকের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকবে, কারণ অতগুলো শো হয়ে গেছে, বুঝতে পারছো। তো আমি অন্যকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করবো না। এতগুলো শো তোমরা করে ফেলেছো, কিন্তু অন্য না, তুমি পারবে, তুমি দেখো তুমি পারবে। তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র, একটা তো অ্যাক্টরের লোভও হয় না, একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে। একটু ভয়ও করছিল, কিন্তু আমি 5-6টা রিহার্সাল দিই, আমাকে দলের সবাই হেল্প করে। রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের, এবং আমি দেখলাম দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে, আমি যা খবর পেলাম আর কি। তো এইভাবে আমার 6-7টা শো হলো, 6টা শো হলো। তারপরে একদিন ওরা ঠিক করলো, তখন আমরা আরেকটা নাটক করছি ঘরে বাইরে,
অর্পিতাদির ডিরেকশনে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আমি করি বিমলা, আর অর্ণ আর অনির্বাণ করে নিখিলেশ আর সন্দীপ। তো তখন আমরা রিহার্সাল করতে করতে অর্ণ আমাকে বললো যে শ্রীকান্তার কাছে মানে অনির্বাণ বলেছে নাটকটা নিয়ে কাজ করার জন্য, কারণ করোনার সময় অর্ণ এই নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে, মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম, কিন্তু সেই নাটকটা 3 ঘন্টা 10 মিনিটের। তো 3 ঘন্টা 10 মিনিটের তো অতটা বড় নাটক, মানে সিনেমা তো কে দেখবে, তো ওটার জন্য একটু ছোট করতে হবে। তো সেটাও বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লেখে, তো সেটা শ্রীকান্তাকে শোনানো হয়। শ্রীকান্তা মোস্ট প্রবাবলি 22শে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে ওটা লাস্ট শো হয়েছিল, তো সেটা শ্রীকান্তা দেখতে আসে। এবং খুবই আর কি, মানে শ্রীকান্ত আই থিঙ্ক তার আগে কোনোদিন নাটক দেখেননি, মানে আমাদের SBF এর যে কর্ণধার শ্রীকান্ত মহতা তিনি দেখেন, এবং মানে অনেকক্ষণ আমার মনে আছে রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলেন যে এইটা কি করে সিনেমা হবে, মানে এইরকম একটা নাটক কিভাবে সিনেমা এক্সিকিউট করবে কিভাবে। তারপর উনি সিনেমা করার পারমিশন দেন, তারপর তো জিও SBF মিলে এই সিনেমাটা হয়। এটা হচ্ছে মানে একটা ছোট করে জার্নির কথা বললাম। সৈনিতে কথায় আছে আমাদের প্রবাদ বাক্যে যে অথই জলে, কিন্তু ট্রেলার যখন দেখলাম যেন মনে হচ্ছে কেমন লাগলো আগে বলো ট্রেলার? সত্যি তাই দেখে মনে হচ্ছে যেন অথই গগনচুম্বী। আর একটু ভালোভাবে শান্ত হয়ে বসে দেখো, মানে চারিদিকে আওয়াজপত্র না হয়ে একটু চুপচাপ একা বসে দেখে জানিও কেমন লাগবে। নিজে দেখে কিরকম লাগবে? আমি তো প্রথমবার দেখলাম, আমি তো একটু ভালোভাবে দেখতে পারলাম না, চারিদিকে সবাই তো কথা বলছে, আমি তো সাইড দিয়ে দেখলাম, আর একটু ভালো করে দেখতে হবে। কমার্শিয়াল মার্কেট আর এরকম টাইপের সিনেমা কি মনে হচ্ছে, কতটা বাজার কিরকম লোকে? দেখো আমি তো মানে লক্ষ্মী সবারই ভালো লাগে, কিন্তু আমি তো সেই অর্থে লক্ষ্মী লাভটা কিভাবে হয় অতটা বুঝতে পারি না। এখনো এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু মানে প্রডিউসারের ঘরে লক্ষ্মী লাভ হলে পরে অবশ্যই ভালো লাগবে, কারণ তাহলে তিনি আরেকটা ছবি করার মানে কি বলবো সাহস দেখাবেন আরেকটা ভালো ছবি করার। তো সেই জন্য অবশ্যই লক্ষ্মী লাভ হোক। এবং দেখো একটা কাজ করতে যখন যাচ্ছি তখন তো মাথার মধ্যে যে ভালো হোক, সবকিছু সবার ভালো লাগুক এটাই চাইবো, মানে আলাদা করে খারাপ আমার নিজের ছবি তো মানে কারোর ছবি চাইবো না খারাপ হোক, আর তার মধ্যে থেকে নিজের ছবি বন্ধুদের ছবি তো অবশ্যই চাইবো ভালো হোক, দর্শক এসে হলে ছবিটা দেখুক। তারপরে তো দেখো মানে তাদের ভালো লাগলো কি লাগলো না, আমরা যতই চেঁচিয়ে যতই প্রমোশন করি না কেন দারুণ আমরা ছবি বানিয়েছি, আসলে তো আমাদের বানানোটা শেষ হয়ে গেছে, এবার দর্শক ফাইনাল বলবে যে তাদের কেমন লাগলো, তারপর সে আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে। লাস্ট ধরো অনেকগুলো ছবি তো ধরো 12 ফেল, এই লাপাতা লেডিস, যেগুলো তোমার খুব কমার্শিয়াল ওই রকম, মানে আমি জানি না কমার্শিয়াল ছবি এখন সংজ্ঞাটা কি, এটা আস্তে আস্তে পাল্টেও যাচ্ছে কমার্শিয়াল ছবিটা কি। তো তুমি যদি বলো কমার্শিয়াল ছবির এলিমেন্টস, তোমার মারপিট, তোমার গান, তোমার নাচ, সেগুলো তো সবই রয়েছে আমাদের ছবিতে, সবকিছুই পরিপূর্ণ সব। তারপরে দর্শকের ছবিটা ভালো লাগবে এটুকুই চাই। দেখো অথেলোর চরিত্রগুলো সবকটাই খুব গ্রে শেড আর কি, তো সুতরাং আমি আমার চরিত্রের ব্যাপারে গ্রে পজিটিভ নেগেটিভ এরকম কিছু খোলসা করছি না, কিন্তু বলছি যে এই মিলি বলে চরিত্রটা যেরকম অনির্বাণদা বললেন যে প্রচন্ড একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই ছবির মধ্যে, নাটকে অন্য একজন করেছেন রূপাবেলা বলে, কিন্তু এই ছবিতে আমাকে যে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে, এত বড় একটা মাপের চরিত্র এবং সব থেকে বড় কথা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র, যেরকম এর আগে দর্শক আমাকে এভাবে দেখেনি, সেরকম একটা চরিত্র সেরকম একটা ভাবে আমাকে দেখানো হয়েছে, যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে একদম আমার তো নিজেকে দেখিয়ে নিজেকে মনে হচ্ছে যে আমি মানে মিমির থেকে আলাদা লাগছে মিলিকে। সেটার জন্য আমিও খুব আশাবাদী যে আর কাজের অভিজ্ঞতা তো মানে বলার মানে কি বলবো, কাজের অভিজ্ঞতা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ কি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সবার সাথে সবার আমাদের যা বন্ডিং ছিল, আমার কখনো মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমি নাটকটাতে পাঠ করি, কখনো মনে হয়নি যে আমি এদের দলের কেউ নই। প্রত্যেকটা সময় আমি এত এদের মতনই একজন, যেন মনে হচ্ছে দীর্ঘদিন আমি এই নাটকটাতে অভিনয় করেছি এবং এদের সাথে প্রত্যেকদিন আমার দেখা হয়, বাড়ির মানুষ। তো এই কমফর্ট জোনটা তৈরি হয়ে গেছিল। তো এই চরিত্রটা করতে আমার মনে হয় ওই যেটা তোমরা পর্দায় দেখছো তার পিছনে যে এতটা সুন্দর বন্ডিং, এইটা না থাকলে পর্দায় ওটা তৈরি করাটা সম্ভব ছিল না। তাই মিলি চরিত্রটা করতে যতটা আমার কঠিন মনে হয়েছে, যতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে, এটা শুধুমাত্র ক্রেডিট পুরো আমাদের অথই টিম, অর্ণদা, অনির্বাণদা, এই পুরো গোটা অথই টিমকে আমি আমার শুভেচ্ছা জানাবো যে তারা না থাকলে এই এত সুন্দর করে পুরো কাজটা সম্পন্ন হতো না। আর আমি মানে জানি না কি করতাম আর কি, মানে পুরো অথই জলে পড়তাম আর কি যদি। আর অথই ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সাথে থাকবে। মানে একটা থিয়েটার একটা মঞ্চ থেকে একটা সিনেমায় চলে আসছে, সেটা অনেকখানি বদলে যায়।
এবং সিনেমা অনুযায়ী আমাদেরকে একটা অ্যাডাপ্টেশন অফ অ্যাক্টিং তো করতেই হয়, শুধু অ্যাডাপ্টেশন অফ টেক্সট নয়। এবারে সেইটা যতখানি সুযোগ পেয়েছি করেছি। গোগোর সেই নাটকের সংলাপ, অথইয়ের সেই নাটকের সংলাপ, কিন্তু তাদের ব্যাকড্রপ আলাদা, তাদের স্থান আলাদা, তাদের বলার মেজাজ এক কিন্তু কায়দা আলাদা। ফলে তো একটা একই জিনিস অন্য একটা পোশাকে হাজির হচ্ছে। সেইটা আমি নিজে মনে করি অথই যারা স্টেজে দেখেছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ নতুন এক্সপিরিয়েন্স হবে, এবং যারা প্রথমবার অথই পর্দাতেই দেখবেন তাদের ক্ষেত্রেও হবে। কথায় আছে যেটা আমরা প্রবাদ বাক্যে বলি, অথই জলে, কিন্তু ট্রেলার যখন দেখলাম মনে হচ্ছে যেন অথই গগন চলবে। তোমার কিরকম এক্সপিরিয়েন্স নিজের ট্রেলার? আমি জানি না, নিজেদের কাজ নিয়ে খুব বড় বড় কথা বলাটা তো ঠিক নয়। আমরা সবসময়ই চেষ্টা করি, আমাদের একটাই উদ্দেশ্য আছে, সবাই চেষ্টা করে ভালো জিনিস করার, আমরাও চেষ্টা করি। সকলের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য একই, সেটা হচ্ছে এটা যেন কোথাও মানুষকে পেনিট্রেট করে। আই মিন টু সে ছোঁয়। শুধু একটা গল্প তারা শুনলো, শুধু একটা গান, শুধু কয়েকটা লোককে দেখলো নয়, কোথাও যেন একটা স্পর্শ করে একটা চলচ্চিত্র দিয়ে। সেইটার ক্ষেত্রে অথইয়ের স্ক্রিপ্ট আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল। আমরা চলচ্চিত্রে সকলে মিলে সেই চেষ্টাই করেছি। যদি মানুষকে ছোঁয়, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে। কমার্শিয়াল সিনেমার জায়গায় সেখানে অথই কিরকম বাজার ধরতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। আমি একেবারেই বলতে পারবো না অথইয়ের বাণিজ্যিক সাফল্য ব্যর্থতা কিরকম হবে। এটা একমাত্র 14ই জুন থেকেই বোঝা যাবে। তুমি যদি একটু দর্শকদেরকে দর্শকদেরকে একদম করজোড়ে অনুরোধ, আপনারা অনেক দর্শকের মধ্যে আছেন যারা মঞ্চে অথই দেখেছেন 60 বছর ধরে, তাদের সকলকে এবং নতুন দর্শক যারা দেখবেন প্রথমবার অথই সিনেমার পর্দায়, সকলকে আমন্ত্রণ জানাই। সকলে আসুন। আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে আমাদের গল্পটা পৌঁছে দিতে। আপনারা যদি আসেন তাহলে খুব ভালো। মানে আমার মেন্টালি আমার কাছে থিয়েটারের পর্দাটাই বড় পর্দা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সিনেমা এটা আমার প্রথম সিনেমা। সেই জায়গাতে খুবই, এটা মানে জানি না কতজনের ক্ষেত্রে হয়েছে, যে ডিরেক্টরের আন্ডারে প্রথম থিয়েটারের মঞ্চে অভিনয় করেছিলাম অর্জুন মুখোপাধ্যায়, তার কাছে আমি সিনেমা করছি, তার নির্দেশনায়। তো এটা একটা বড় পাওয়া। অনির্বাণদের সাথে সিনেমা করছি, এটা একটা বড় পাওয়া। এবং আমার বন্ধুরা যারা আমার সাথে কোথায় অভিনয় করে, তারা আমার সাথে অভিনয় করছে। তো সব মিলিয়ে এটা দারুণ এক্সপিরিয়েন্স। ডিফারেন্স ছিল বলতে, ডিফারেন্স আমার কাছে দুটো মাধ্যমের ডিফারেন্স, মাধ্যমের টেকনিক্যালিটিসের ডিফারেন্স। আদারওয়াইজ নাটকটার সোল যা ছিল, ছবির সোলও একই আছে। পুরো গল্পটাই কি মানে যেভাবে নাটকের মঞ্চে পরিবেশন হয়েছিল সেটাই কি পুরোপুরি হয়েছে নাকি আরো বেশি ভাস্ট? না, গল্পের যে টাইম স্প্যানটা ছিল সেইটাই আছে, কিন্তু কিছু কিছু জিনিস, যেমন থিয়েটারের 3 ঘন্টা 10 মিনিটের থিয়েটার ছিল, কিছু কিছু দৃশ্য আমার ফেলতে হয়েছে, তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে। কিন্তু ইনট্যাক্ট আমি বলবো, নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেত, সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স, সেই ফিল করার এক্সপিরিয়েন্স, সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি। সোহিনীদি এবং অনির্বাণদার জুটি আর কি সেরা জুটি, তো সেক্ষেত্রে এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে অনির্বাণদাকে সিলেক্ট করা, সেটা আর কি কতটা টাফ ছিল? না, আমি না, মানে আমরা থিয়েটার থেকেই শিক্ষা পেয়েছি যে দর্শক কি অ্যাকসেপ্ট করবে সেইটা একটু পরে ভাবা। আর প্রথম ভাবা হচ্ছে আমাকে অ্যাপিল করছে কিনা। আমার কাছে শেক্সপিয়ার খুবই ওথেলো অ্যাপিলিং মনে হয়েছিল বলেই নাটক করেছিলাম। চিত্রনাট্যটা তৈরি করেছিলাম, মনে হয়েছিল যে টাইমের কল, এটা ছবিতে আসা উচিত। এবার সেক্ষেত্রে অনির্বাণের একটা বড় ভূমিকা আছে, ও জোর জুগিয়েছে, বলেছিল যে হ্যাঁ এটা করা যেতে পারে। সেক্ষেত্রে কে কার জুটি, কে তৃতীয় ব্যক্তি, দর্শক কি অ্যাকসেপ্ট করবে, এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে। এখানে একজন একটা ডিরেক্টর, ওখানে একজন একটা ডিরেক্টর, সেটের পরিবেশটা কিরকম? সেটের পরিবেশ খুবই গম্ভীর ছিল আর কি। মানে এত কম সময়ে এত বেশি মেটেরিয়াল আমাদের শ্যুট করতে হচ্ছে, মানে সেটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। যদি বাংলা ছবিতে পরিচালনা করতে হয়, অভিনয় করতে হয় বা অন্যান্য কাজ করতে হয়, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেইটা আমরা জানতাম। ফলে আমরা ছবিটা খাতায় কলমে তৈরি করে নিয়ে গেছিলাম। আমাদের মধ্যে যা ঘুষোঘুষি মারামারি বাড়িতে মিটে গেছে, আমার বাড়িতে, ওর বাড়িতে, SVF এর অফিসে। ছবির ফ্লোরে যখন আমরা গেছি তখন আমাদের মাথায় ছবিটা পরিষ্কার। সেখানে কোনো রকম কোনো মতানৈক্য, কোনো রকম মতবিরোধ কিচ্ছু ঘটে।